STON স্টোনের সেই স্টোন আর কি ম্যাফিপ্রিস্টন অনাপ্রিস্টন ইউলিপ্রিস্টাল এটা হচ্ছে টাল স্পেলিং ম্যাফিপ্রিস্টন হচ্ছে is a derivative of the 19 norprogestin norethindrone. Mifepristone is a derivative of the 19 norprogestin norethindrone containing a dimethyl aminophenol substituent at the 11 beta position. লাইনটা যদি আরেকবার বলতেন I repeat, strong derivatives of 19 norprogestin. If you have the book in front of you, please open the chapter. Is a derivative of the 19 norprogestin norethindrone. এটা হচ্ছে ডেরিভেটিভ অফ দা 19 নরপ্রোজেস্টিন নরethindrone containing a dimethyl aminophenol substituent এটার মধ্যে একটা dimethyl aminophenol substituent থাকবে at the 11 beta পজিশনে এগুলো তো সব স্টেরয়েড নিউক্লিয়াস থাকে 11 বিটা পজিশনে একটা ডাইমিথাইল অ্যামাইনোফেনল একটা সাবস্টিটিউট থাকবে আচ্ছা dimethyl aminophenol acha pharmacological action ta ki what are the pharmacological action of the mifepristone acts primarily as a competitive receptor antagonist acts আপনার কথা বোঝা যাচ্ছে না ম্যাম কথা বোঝা যাচ্ছে না ম্যাম কথা বোঝা যাচ্ছে না কথা আসছে কথা কি বুঝো না এখন বোঝা যাচ্ছে না একটা আমার একটা ফোন আসছে আচ্ছা X primarily as a competitive receptor antagonist for both progesterone receptor যেমন এস্ট্রোজেন রিসেপ্টর দুই রকম ছিল না আলফা বিটা জি ম্যাম এখানেও দুই টাইপের রিসেপ্টর আছে both progesterone receptors আচ্ছা although it may have some agonistic activity in certain context এটার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার অ্যাগনিস্টিক এফেক্টও আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তার অ্যাগনিস্টিক এফেক্ট আছে though it may have some agonistic activity in certain context এটার কিন্তু although it have some agonistic activity in certain context মানে কিছু কিছু ক্ষেত্রে তার অ্যাগনিস্টিক এফেক্ট আছে mifepristone also binds to glucocorticoid এটা আর কার সাথে বাইন্ড করতে পারে দেখো রিসেপ্টরের সাথে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে and androgen receptors এই যে অ্যান্টিপ্রোজেস্টিন যেটা এই যে mifepristone এটা it also binds with the glucocorticoid receptors and androgen receptors এই রিসেপ্টরের সাথে সে বাইন্ড করতে পারে and exerts anti-glucocorticoid and anti-androgen action এখানে কিন্তু অ্যান্টাগনিস্টিক এফেক্ট করে গ্লুকোকর্টিকয়েড এর অ্যান্টাগনিস্ট আর এন্ড্রোজেনের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে তাহলে আমরা কি দেখছি mifepristone also binds to glucocorticoids and androgen receptor and it exerts anti মানে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে তার মানে কি অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড এফেক্ট অ্যান্টি এন্ড্রোজেন এফেক্ট clinical use termination of pregnancy তে এটা ইউজ করা হয় termination of pregnancy clinical use termination of pregnancy দুই নাম্বার হচ্ছে সার্ভাইকাল রাইপেনিং এ
এটা ইউজ করা হয়, সার্ভাইকাল রাইপেনিং এ ইউজ করা হয়। আরেকটা হচ্ছে পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা হয়, পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা হয়। নাম্বার 4 ইজ দা ইন কেস অফ কুশিং সিনড্রোম, ওই যে বললাম যে অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড এফেক্ট, এই জন্য কুশিং সিনড্রোম এটা ইউজ করা যায়। তাহলে আমরা দেখছি ম্যাফিপ্রিস্টন কোথায় কোথায় ইউজ হয়, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। হ্যাঁ বলো। না ম্যাম, ম্যাম 2 নাম্বারটা সার্ভাইকাল রাইপেনিং, সার্ভিক্স যেটা সার্ভাইকাল রাইপেনিং, সার্ভিক্সের রাইপেনিং এ কাজ করে। মানে প্রেগন্যান্সিটারে তোমার যদি অনেক সময় হয় না ডিলেড লেবার হয় না, লেবার যাতে ডিলে না হয় সেজন্য সার্ভাইকাল রাইপেনিং এটা ইউজ করা হয়, যাতে তাড়াতাড়ি লেবার স্টার্ট হয়। পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভস, পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভ, একটা হচ্ছে কুশিং সিনড্রোম। ম্যাফিপ্রিস্টন টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে এটা কার সাথে ইউজ করা হয় জানো? ম্যাফিপ্রিস্টন ইন কম্বিনেশন উইথ মিজোপ্রোস্টল, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আছে না, মিজোপ্রোস্টল জি ম্যাম, পড়াতে হয়েছে এর আগে, এটার সাথে কম্বিনেশনে ইউজ করা, হ্যাঁ কম্বিনেশন ইউজ করা হয় টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সিতে। or other prostaglandins, মিজোপ্রোস্টল অথবা আদার, হ্যাঁ অন্য মানে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস এর সাথে ইউজ করা হয় ফর দা আর্লি মানে টার্মিনেশন অফ দা প্রেগন্যান্সিতে। আচ্ছা, সার্ভাইকাল রাইপেনিং এ এটা হচ্ছে 24 to 30 আওয়ার্স বিফোর অ্যাটেম্পটিং সার্জিক্যাল অ্যাবর্শন অর ইন্ডাকশন অফ লেবার। আমি ধরো লেবারই করাইতে চাইতেছি, হ্যাঁ, অথবা আমি হয়তো মানে কারো হয়তো থেরাপিউটিক অ্যাবর্শন করাইতে চাইতেছি, তাহলে তখন আমি এটা ইউজ করব হচ্ছে বিফোর 24 and 30 আওয়ার্স বিফোর অ্যাটেম্পটিং সার্জিক্যাল অ্যাবর্শন। সার্জিক্যাল অ্যাবর্শনের আগে অথবা ইন্ডাকশন অফ লেবারের আগে আমি প্রায় 24 থেকে 30 ঘন্টা আগে আমি এটা দিব। এটা কি হবে? হ্যাঁ, এটা হলো 600 মিলিগ্রাম, 600 মিলিগ্রাম দিতে হবে। এই 24 থেকে 30 ঘন্টা আগে আমাকে এটা দিয়ে দিতে হবে 600 মিলিগ্রাম। তাহলে এটা হবে সফটেনিং অফ দ্য সার্ভিস, সার্ভিস সফট হয়ে যাবে। আচ্ছা, পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভ ম্যাফিপ্রিস্টন 600, এটাও 600 মিলিগ্রাম given within 72 hours of মানে ইন্টারকোর্স। হ্যাঁ, এটা হচ্ছে 72 আওয়ার্স এর ভিতরে দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কুশিং সিনড্রোম। ম্যাফিপ্রিস্টন has palliative effect due to glucocorticoid receptor blocking property। ওই যে কুশিং সিনড্রোমে এটা প্যালিয়েটিভ ইফেক্ট হিসাবে, মানে এটা যাতে না হয়, কুশিং সিনড্রোমে তো আমাদের কি অবস্থা হয়, ব্লাড প্রেসার বেড়ে যায়, ক্যাটারেক্ট হয়, তারপর হচ্ছে এভাসকুলার নেক্রোসিস অফ দা নেক অফ দা ফিমার, অনেক কিছু তো হয়, ইজি ব্রুইং, এগুলো যাতে না হয় এটা আমরা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? অ্যান্টিপ্রোজেস্টিনের ইউজ হিসেবে দেখলাম আমরা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, প্রিভেনশন অফ কন্ট্রাসেপশন, টু ইনডিউস লেবার। হ্যাঁ, আরেকটা আছে কুশিং সিনড্রোমে তো ইউজ করাই হয় অ্যান্টি ইয়েটা কি জানি বলে, প্রোজেস্টিন। আচ্ছা, অন্যান্য ইয়েগুলি, অন্যান্য আরো কিছু ইউজ আছে ম্যাফিপ্রিস্টন ছাড়াও, তো আমাদের আরো অ্যান্টি প্রোজেস্টিন আছে, সেগুলো যে টু ট্রিট লিওমায়োমাস, এন্ডোমেট্রিওসিস, ব্রেস্ট ক্যান্সার, মেনিনজিওমা, এটা তো অনেক সময় ইউজ করা হয় অ্যান্টিপ্রোজেস্টিন গুলো। লিওমায়োমাস, এন্ডোমেট্রিওসিস, মেনিনজিওমাস, ব্রেস্ট ক্যান্সার, লিওমায়োমাস, এন্ডোমেট্রিওসিস, মেনিনজিওমাস, ব্রেস্ট ক্যান্সার। তাহলে কখনো যদি তোমার ইয়ে আসে ক্লিনিক্যাল, যদি কোনো কোশ্চেন আসে what are the clinical use of the antiprogestin, তাহলে লিখবা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, প্রিভেনশন অফ কন্ট্রাসেপশন, টু ইনডিউস লেবার, টু ট্রিট লিওমায়োমাস, এন্ডোমেট্রিওসিস, মেনিনজিওমাস, ব্রেস্ট ক্যান্সার। এটা হচ্ছে অ্যাজ এ হোল অ্যান্টিপ্রোজেস্টিনটা। এর আগে যেটা বলছিলাম চারটা, সেটা হচ্ছে ম্যাফিপ্রিস্টনের ইউজ। আচ্ছা,
এই গেল তোমার অ্যান্টিপ্রোজেস্টিনটা। এখন আসে অ্যান্টি এন্ড্রোজেন্স। অ্যান্টি এন্ড্রোজেন্স, অ্যান্টি এন্ড্রোজেনের মধ্যে হচ্ছে এটা পোটেন্ট, যেটা অ্যান্টি এন্ড্রোজেন পোটেন্ট একটা আছে এন্ড্রোজেন। আচ্ছা ঠিক আছে, দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে এন্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যান্টি এন্ড্রোজেনের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপের মধ্যে হচ্ছে এন্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এন্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আরেকটা হচ্ছে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরস, 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরস, 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরস। তাহলে এন্ড্রোজেন অ্যান্টি এন্ড্রোজেনের মধ্যে দুইটা গ্রুপ, two groups in case of anti-androgen, very important drugs. It is used for the তোমার হার্সুটিজম, মেয়েদের অনেক সময় হয় না যে দাড়ি টাড়ি গজায় যায়, এগুলিতে ইউজ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। এটা একবার পরীক্ষা দিয়েছিলাম, আবার মাহবুব ভাইও দিয়েছিল এই কোশ্চেনটা। আচ্ছা, এন্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আর very potent one, flutamide, flutamide, nilutamide, 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 এটা নাইলেক NILUTAMIDE, nilutamide, flutamide, এগুলো হচ্ছে পোটেন্ট, এগুলো। আচ্ছা, উইক অ্যান্টি এন্ড্রোজেন স্পাইরানোলেকটন, কোথায় পড়ছিলা বলো? ম্যাম পটাশিয়াম Potassium Diuretics sparing এ potassium sparing তার diuretics. মানে এটা একটা অ্যান্টি এন্ড্রোজেন হিসেবেও কাজ করে। এটা হলো উইক স্পাইরানোলেকটন আর সিপ্রোটেরন, CYPRO, সিপ্রোটেরন, এটা উইক মানে অ্যান্টি এন্ড্রোজেন হিসেবে কাজ করে। আর 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর, এটা হলো ফিনাস্টেরাইড। এইটার উপরে একটা শর্ট নোট বা একটা কোশ্চেন মনে হয় আমি অথবা এমসিকিউ তে দিয়েছিলাম, আচ্ছা তো এই কোশ্চেনটা 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরস ফিনাস্টেরাইড, এটা খুব সম্ভব তোমার এমসিকিউ FINA ফিনাস্টেরাইড, TERIDE ফিনাস্টেরাইড, ফিনাস্টেরাইড। Clinical use, androgen receptor antagonist clinical use, যেটা androgen receptor antagonist টা বলতেছি, not the 5 alpha reductase inhibitor। আচ্ছা, androgen receptor antagonist এর clinical use হচ্ছে primarily in conjunct, মানে ইউজ করা হয় কম্বিনেশন উইথ এ gonadotropin releasing analog, hormone analog, যেটা gonadotropin releasing hormone analog in the treatment of metastatic prostate cancer। এই যে প্রোস্টেট ক্যান্সার হয় ছেলেদের, ওদের ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ কিন্তু এগুলো। প্রাইমারিলি ইন conjunction with a gonadotropin releasing hormone analog in the treatment of metastatic prostate cancer। মেটাস্টেটিক, যে প্রোস্টেট ক্যান্সারটা মেটাস্টেসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আচ্ছা, আর ফ্লুটামাইড যেটা আছে, ফ্লুটামাইডের একটা স্পেশাল ইয়ে হচ্ছে ইউজ টু ট্রিট হার্সুটিজম ইন ওমেন। ফ্লুটামাইড used to treat hirsutism in omen। আচ্ছা, এটা গেল এন্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের কথা বললাম। আর 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরসটা কোথায় ইউজ হয় আমি বলছি, যেটা ফিনাস্টেরাইড, টু ট্রিট বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, টু ট্রিট benign prostatic hyperplasia, to treat benign prostatic hyperplasia। আচ্ছা, finasteride is also approved for use in the treatment of male pattern baldness, ওই যে টাক টাক। Finasteride is also approved to use in the treatment of
male pattern baldness in combination with androgen, in combination with estrogen. এটা আরেকটা ইউজ আছে। এই যে ফিনাস্টেরয়েডের আরেকটা ইউজ আছে ইন কম্বিনেশন উইথ এস্ট্রোজেন, in combination with estrogen and cyproterone. এটা এস্ট্রোজেনের সাথে এবং সিপ্রোটেরনের সাথে কম্বিনেশন করে ইন দ্য ট্রিটমেন্ট অফ হার্সুটিজম ইউজ করা হয়। এস্ট্রোজেনও দেওয়া হয়, আবার সিপ্রোটেরনও সাথে কম্বিনেশন করে হার্সুটিজম মানে এটা ইউজ করা হয় হার্সুটিজমে। লেখা শেষ না আরো লিখতে হবে, বলতে হবে? না ম্যাম লিখছি। আচ্ছা লিখে ফেললে তো হইলো, এই তো শেষ। এখান থেকে কিন্তু আমি কিন্তু ইয়েতে দিয়েছিলাম, খুব সম্ভব এটা অথবা শর্ট নোট আসছিল বা সামথিং, আমি ইয়ে দিয়েছিলাম। নাও আই এম গোয়িং টু দ্য চ্যাপ্টার এগবোলিক্স এন্ড হোয়াট ডু ইউ মিন বাই এগবোলিক্স এন্ড টোকোলাইটিক্স? এটা জানো এগবোলিক কি টোকোলাইটিক্স? এগবোলিক্স হচ্ছে যেগুলো হচ্ছে ইউটেরাসের কন্ট্রাকশনটাকে প্রমোট করে, আর যেটা ইউটেরাসকে রিল্যাক্স করে এটা হচ্ছে টোকোলাইটিক্স। আর টোকোলাইটিক্স যেগুলো রিল্যাক্স করে। জি ম্যাম। তো এগবোলিক্স গুলো কি কি আছে জানো? এগবোলিক্স কোনগুলো? ম্যাম প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে অক্সিটোসিন, আর্গোমেট্রিন। টিচাররা বোধহয় পড়াই দিয়েছে, নাহলে তোমরা কি ইয়ে দিতে পারছো, পরীক্ষা দিতে পারছো? জি ম্যাম এটা পড়াইছে তো ম্যাম, ম্যানাসাইটস এর চ্যাপ্টারটাতে ছিল। হ্যাঁ তো সেটাই তো, এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদের এক্সামিনার এটা খুব ধরে পরীক্ষার সময়। ম্যাম এটার ওই যে তিনটা পার্থক্য আছে না ম্যাম, এই যে আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে পড়ানো হয় না ম্যাম ভেরি ইম্পর্টেন্ট টপিক। না মানে ওই যে মানে পার্থক্যটা আর কি, যে কোনটা কখন ইউজ করে একদম স্পেসিফিকলি, ওটা ম্যাম এখনো ঠিকমতো বুঝিনি। এটার জন্য এমএস এর স্টুডেন্টদেরকে পর্যন্ত আমরা ফেল করাই দিয়েছি, হ্যাঁ বলতে পারে না দেখে, জানো? জি ম্যাম এটা একটু বুঝাই দেন ম্যাম, যে স্পেসিফিকলি কোনটা ইউজ করতেছি আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন আর্গোমেট্রিনের মধ্যে। আচ্ছা একটু বসতে হবে, আমি একটু পানি খাই, আমার দেখি আমার ওই যে পানি খাওয়া হইতেছে না, আমার খুব মাসল ইয়া হয়। দেখি সরি আমি আসতেছি একটু। এটা তো জানো। আচ্ছা ইউট্রাইন স্টিমুলেন্টস বা মানে এগবোলিক্স, যেটা এটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি ড্রাগস প্রোডিউস ইউট্রাইন কন্ট্রাকশন স্পেশালি এট টার্ম, যেটা আমরা বলবো দিস ড্রাগস যেগুলো বলবো আর কি। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন যেটা, কি বলেন ম্যাম? এটা ইউট্রাইন কন্ট্রাকশন যেগুলি করে সেটাকেই তো এগবোলিক বলে। হ্যাঁ পোস্টেরিয়র পিটুইটারি হরমোন কোনটা? এটা কোনটা করে? অক্সিটোসিন। হ্যাঁ এটা হলো অক্সিটোসিন, হচ্ছে আমাদের এন্ডোজেনাস ইয়ে। আর বাইরে থেকে আমরা যেটা দেই এটার মতো করে, সেটার নাম কি জানো? এটা অক্সিটোসিন আমাদের বডিতে তৈরি হচ্ছে। আর আমরা যেটা এক্সোজেনাস দেই, এটার নাম কি? এক্সোজেনাসটার নাম কি? এটা সিনথেটিকটার নাম হচ্ছে সিনটোসিনন। এটাও অক্সিটোসিন, এটাও অক্সিটোসিন, কিন্তু এটা হচ্ছে আমাদের সিনথেটিক প্রোডাক্ট। আচ্ছা নামটা আরেকবার সিনথেটিক প্রোডাক্ট SYN সিন, সিনটোসিনন, SYNTOCINON। ওয়ার্ড তো করো না, এই জন্য জাত পাও না। সিনটোসিনন ড্রিপ দিয়ে রাখি, এর মধ্যে মেয়েদের টার্মের সময় দেখা হয় দিয়ে ইয়ে করায়, লেবার প্রসিড করায়। আচ্ছা আর্গন অ্যালকালয়েডস, আর্গন অ্যালকালয়েডস আর কোথায় ইউজ করে বলো তো দেখি? আর্গোমেট্রিন তো এখানে ইউজ করে এগবোলিক হিসাবে, আর অন্য কোথায় আর্গন অন্যটা ইউজ করে? হার্ট ডিজিজ, ভাই মাইগ্রেনে কিছু ইউজ করে না? মাইগ্রেনও আর্গেট অ্যালকালয়েডস, তবে এটা আর্গোমেট্রিন না, আর্গোটামিন ওটা। আচ্ছা যাই হোক, আর্গোমেট্রিন
হচ্ছে আর্গন অ্যালকালয়েডস, 2 নাম্বার এটা। 3 নাম্বার হচ্ছে অটাকয়েডস। প্রোস্টাগ্ল্যান্ডিনের যে অ্যানালগ গুলো আছে সেটাও কিন্তু আমাদের এগুলি, যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এন্ড E2। হ্যাঁ, তারপর হচ্ছে সিনথেটিক অ্যানালগস অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস কি কি আছে আমাদের? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এন্ড E2, এইগুলি কিন্তু আমাদের সাধারণত এগুলিক হিসাবে এটা ইউজ আমরা করি। হ্যাঁ, E1 ও আছে। আচ্ছা, ডায়নোপ্রোস্টন, তারপরে মিসোপ্রোস্টল, ডায়নোপ্রোস্টন, তারপরে মিজোপ্রোস্টল, কার্বোপ্রোস্ট, এগুলো জেমিপ্রোস্ট। এটা তো তোমরা জানো, মেজোপ্রোস্ট, ডায়নোপ্রোস্ট আছে একটা, ডায়নোপ্রোস্ট আছে একটা, ডায়নোপ্রোস্টনও আছে একটা। ডায়নোপ্রোস্টটা হচ্ছে F2 আলফা আর ডায়নোপ্রোস্টনটা হচ্ছে E2। দুইটা কিন্তু দুই জিনিস। ডায়নোপ্রোস্টনের STONE যেটা, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, আর ডায়নোপ্রোস্ট যেটা ডায়নোপ্রোস্ট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, both are equals। আচ্ছা, মিজোপ্রোস্টল তো জানোই, E1, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, আর কার্বোপ্রোস্ট হচ্ছে 15 মিথাইল প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, 15 মিথাইল প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। যাই হোক, আর মিসেলেনিয়াস অন্য 4 নাম্বার হচ্ছে মিসেলেনিয়াসের মধ্যে কুইনিন। কুইনিনটা কিসের ড্রাগ বলো? অ্যান্টি ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া ড্রাগ এখন দিলা, কন্ট্রাকশন হতে পারে ইউটেরাসে, তাহলে সাবধানে। তাহলে প্রেগন্যান্সিতে দেখা যাবে কুইনিন দিলে তাহলে অন্যটা দিবা, অন্যগুলি ইউজ। হ্যাঁ, এইটা হতে পারে। এখন আমরা একটু দেখি অক্সিটোসিন সম্বন্ধে আমরা একটু জানি। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, এটা পিটুইটারি এক্সট্রাক্ট ওয়াজ ফার্স্ট used in labor in 1909। এটা কিন্তু পিটুইটারি হরমোন, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, পিটুইটারি এক্সট্রাক্ট was first used in labor in বাপরে বাপ, কত বছর আগে, বুঝে 100 বছরের উপরে। Oxytocin synthesized within the nerve cell bodies to in the supraoptic and paraventricular, এটা তো তোমরা জানোই, paraventricular nuclei of the hypothalamus, সেখান থেকে তোমার যাবে ট্রান্সপোর্টেড ডাউন টু দা এক্সন এন্ড স্টোরড ইন দা নার্ভ এন্ডিং উইদিন দা নিউরোহাইপোফাইসিস। আচ্ছা, যেটাই হোক, এটা তোমরা জানো, এগুলো বেশি আমার বলার দরকার নাই। অক্সিটোসিন রিলিজ বাই স্টিমুলাই, কখন রিলিজ হবে? সব সময় তা না, একটা হচ্ছে গিয়ে আফটার কয়টাসের সময় এটা রিলিজ হয়, তারপর হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন বা পার্চুরেশনের সময় যখন লেবারে থাকে, আর হচ্ছে ব্রেস্ট সাকলিং এর সময় যখন বাচ্চা যখন নিউবর্ন বেবি সিক্রেশনের জন্য। হ্যাঁ, এইটা তার মানে 3টা কারণে এটা অক্সিটোসিন রিলিজটা, স্টিমুলেশনটা কিভাবে, স্টিমুলেশনটা কোনটা? কয়টাসের সময়, পার্চুরেশনের সময়, আর সাকলিং। হ্যাঁ, এইগুলো স্টিমুলেশন করে ফর দ্য রিলিজ অফ দ্য অক্সিটোসিন। আচ্ছা, অ্যাকশন অফ অক্সিটোসিনটা কি, ফিজিওলজিক্যাল রোল কি? এটা ফিজিওলজিক্যাল রোল কি ম্যাম? এটা হচ্ছে ম্যাম আমাদের ইউটেরাসটা হচ্ছে ম্যাম রিল্যাক্স করে, কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। ভেরি গুড। ইউটেরাস এখানে রিসেপ্টর থাকে, তোমাদেরকে আমি একেবারে শর্ট করে বলে দিচ্ছি। ইউটেরাসের মধ্যে তোমার তো রিসেপ্টর থাকে, হ্যাঁ, এর ভিতরে রিসেপ্টর থাকে। এখন এই রিসেপ্টর গুলো কিন্তু অল্প থাকে ইন নন প্রেগন্যান্ট ওমেনে। ভেরি কেয়ারফুলি লিসেন টু মি, দিস কোশ্চেন ইজ আস্কড ইচ এন্ড এভরিওয়ান। সবসময় কি ইউটেরাসে কি কন্ট্রাকশন হচ্ছে? না ম্যাম। না ম্যাম। তাহলে জিজ্ঞাসা করা হয়, এইটাই কিন্তু জিজ্ঞাসা করা, নন প্রেগন্যান্ট ওমেনরা কিন্তু তুমি যদি অক্সিটোসিন দাও কিন্তু কন্ট্রাকশন করবে না। Why? During pregnancy, under the influence of the hormone, oxytocin receptors are gradually increasing in the uterus. আমরা যখন নন প্রেগন্যান্ট ইউটেরাসে কিন্তু খুব কম পরিমাণে
এই যে অক্সিটোসিনের জন্য রিসেপ্টর থাকে, gradually it increases in the pregnancy, আস্তে আস্তে করে এটা the whole pregnancy এটা কিন্তু প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে অল্প থাকে, তারপরে একটু বাড়তে থাকে, তারপর আরো যত দিন যায় এই রিসেপ্টরে অ্যামাউন্ট অফ দ্য রিসেপ্টর ইনক্রিজেস, মানে মানে এটা ইনক্রিজ করতে থাকে আর কি। বুঝাতে পারলাম? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? ম্যাম নতুন রিসেপ্টর তৈরি হয় নাকি ম্যাম রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়ে? এইগুলো নতুন রিসেপ্টর সিনথেসিস হয়, সবকিছুই হয়। হ্যাঁ, সিনথেসিস হতে থাকে প্রথমে। ইন দা নন প্রেগনেন্ট ওমেন there are very few number of the oxytocin receptor, but if the pregnancy is continuing during the যত কন্টিনিউ করবে তত বেশি করে রিসেপ্টর তৈরি হতে থাকতেছে। হ্যাঁ, মানে in the late trimester the amount will be more, very more, much more than the first trimester. এটাই হচ্ছে কথা। তখনই এটা রিসেপ্টরেশন, এই জন্য হয় কি যখনই অক্সিটোসিন তুমি এই যে মানে এই জন্য কন্ট্রাকশনটা হয়, যখনই আমরা সিনটোসিলিন দিব তখনই এগুলি এত বেশি থাকে, এটা কন্ট্রাকশনটা ভালো হয়। কিন্তু একেবারে নন প্রেগনেন্ট ওমেনে দিলে খুব একটা এফেক্ট হয় না। এই জন্য কারণ পোস্টেরিয়র পিটুইটারি ইউজুয়ালি রিলিজ অক্সিটোসিন, কিন্তু আমাদের তো ইউটেরাসের কন্ট্রাকশন হচ্ছে না। ম্যাম নন প্রেগনেন্ট ওমেনকে দেওয়া দরকার কি ম্যাম? হ্যাঁ, নন প্রেগনেন্ট ওমেনকে দেওয়া দরকার কি ম্যাম ওইখানে তো? আরে তোমাকে বোঝানোর জন্য আমি বলতেছি। ও আচ্ছা, জি ম্যাম। নন প্রেগনেন্ট ওমেন কি ওদের কি অক্সিটোসিন রিলিজ হইতেছে না নন প্রেগনেন্টে? জি ম্যাম, জি ম্যাম, হবে না? জি ম্যাম। তাহলে তোমার হচ্ছে ম্যাম। আফটার কয়টাস তো হইতেছে, আফটার কয়টাস সে তো প্রেগনেন্ট নাও থাকতে পারে, তো তার তো ইউটেরাল কন্ট্রাকশন হচ্ছে না due to less amount of the oxytocin receptor. দেওয়ার দরকার না, আমরা তো দেই না। নন প্রেগনেন্টের কেন আমরা দিতে যাব? আর বডিতে তো সিক্রেশন হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, তাহলে সেটা কি তার কি কন্ট্রাকশন হচ্ছে আফটার কয়টাস? না ম্যাম। তাহলে এইগুলি তো কিছু বুদ্ধি তো অন্তত মাথা থাকতে হবে। আচ্ছা, যত প্রেগন্যান্সি কন্টিনিউ করবে ততই রিসেপ্টরের সংখ্যা বাড়তে থাকবে। এরপরে এটা হচ্ছে একটা কন্ট্রাকশন করে, ইউটেরাইন কন্ট্রাকশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইচ এন্ড এভরিবডি মে বি আস্ক দিস কোশ্চেন, কেন নন প্রেগনেন্ট এটা কেন হচ্ছে না? এটা যত বেশি যাবে রিসেপ্টরের আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরমোন, প্লাসেন্টাল হরমোন দিয়ে হবে যে এস্ট্রোজেন প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্স এটা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ব্রেস্টে oxytocin plays an important physiological role in milk injection. বুঝছো, মিল্ক ইনজেকশন এটা খুব ভালো, মানে একটা ভালো রোল প্লে করে। এই হলো যে কথা, এটা ইয়ে করতে হবে। আচ্ছা, এটার মেকানিজম অ্যাকশন কি? অক্সিটোসিন অ্যাক্ট বাই আ স্পেসিফিক জি প্রোটিন। না না না, আমি এমনি বলতে যে কন্ট্রাকশন কেমন করে করায়, এগুলো সবখানেই তো সে মিল্ক ইনজেকশন বলো, ইউটেরাসে বলো। Oxytocin acts via specific G protein coupled receptors closely related to the V1A and V2 মানে vasopressin receptors, মানে vasopressin 1A and vasopressin 2 রিসেপ্টরের সাথে এটা ক্লোজলি এটা রিলেটেড থাকে আর কি, এই G protein coupled রিসেপ্টরটা। যাই হোক, এইভাবে তারা কাছে এই কোশ্চেনটা খুব একটা আসে না, জিজ্ঞাসা করতে পারে আর কি এটা রিসেপ্টরটা কি এরকম, অক্সিটোসিনের রিসেপ্টরটা কি ধরনের? এটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টরস ক্লোজলি রিলেটেড টু দা vasopressin 1A and vasopressin 2 রিসেপ্টরের মতো এটা রিলেটেড থাকে এটার সাথে। আচ্ছা, এই হলো কথা। আবার আরেকটা এটা সাধারণত এটা আর নিউরো ট্রান্সমিশনে এটা ফিজিওলজিক্যাল রোল কি? Oxytocin appears to function as a peptide neurotransmitter in the hypothalamus and brain to regulate autonomic neurons. আচ্ছা, এটা দরকার নাই তোমাদের, এটা খুব একটা ধরে না। আচ্ছা, কিডনিতে তার কোনো ফাংশন আছে কিনা একটু আমরা দেখি। অক্সিটোসিন ইন হাই ডোজ
exerts an ADH like action. অনেক বেশি ডোজ যদি আমরা দেই অক্সিটোসিনের, এটা কিন্তু it acts as an ADH like antidiuretic hormone like action. ADH like action. Pharmacological dose of oxytocin inhibit free water clearance by the kidney through activity similar to that of arginine, vasopressin. বুঝছো? কিন্তু হাই ডোজে এটা হচ্ছে আর কি, অক্সিটোসিন ইন হাই ডোজেস exerts an ADH like action. হাই ডোজে ADH like action হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন এর মতো অ্যাকশন করবে। এইটুকু জানো, আর বেশি কিছু ধরে না। তাহলে আমরা কি দেখলাম? অক্সিটোসিনের তোমার ফার্মাকোলজিকে কি কি হতে পারে, কি কি কাজে লাগায়? ইন্ডাকশন অফ লেবারে কাজে লাগায়, ইউটেরাইন ইনার্শিয়া যদি থাকে, অনেক সময় ইউটেরাইন কন্ট্রাকশন করেন, এটাকে ইউটেরাইন ইনার্শিয়া বলে, সেটাতে আমরা লাগাতে পারি। পোস্টপার্টাম হেমোরেজের জন্য আমরা ইউজ করতে পারি। ব্রেস্ট এনগর্জমেন্টে মানে এটা ইউজ করতে পারি। হ্যাঁ, মিল্ক, অনেক সময় মিল্ক কি হয় না, জমে গিয়ে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়, তখনও কিন্তু আমরা এটা করতে পারি মিল্ক ইনজেকশনের জন্য। অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্টেও এটা ইউজ করা হয়। যাই হোক, তোমরা এটা মনে রাখ। যদি ক্লিনিক্যাল ইউজগুলো আরেকবার বলতেন না। ইন্ডাকশন অফ লেবার, জি ম্যাম। লেবারে আমরা লেবার মানে পেইন উঠানোর জন্য এটা দেই। আবার ধরো পেইনই হচ্ছে না, এই জন্য এটা ধরো কন্ট্রাকশন কম হয়, সেসব জায়গায় ইউটেরাইন ইনার্শিয়া বলে, সেটাও তো আমরা ইউজ করি। তারপর পোস্টপার্টাম হেমোরেজকেও বন্ধ করতে পারবে সে। ইউজুয়ালি আমরা যে ডোজ দেই, হ্যাঁ, সেই ডোজে তো অনেক বেশি ডোজ দিতে হয় যদি আমরা হেমোরেজটাকে বন্ধ করতে চাই, পোস্টপার্টাম হেমোরেজ। আচ্ছা, ব্রেস্ট এনগর্জমেন্ট, অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট এনগর্জমেন্ট এটা ইউজ করা হয়। অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্ট বলা হয়। এটা সাধারণত করা হয় যে দেখার জন্য যে অক্সিটোসিন রিসেপ্টর ঠিক মতো মানে এটা অনেক সময় থাকে না যে কন্ট্রাকশনই করে না ইউটেরাস, তখন একটু টেস্ট করে দেখে আর কি। অক্সিজেন, এটাকে বলা হয় অক্সিটোসিন দিয়ে এটাকে টেস্ট করে দেখা হয় যে আসলে কন্ট্রাকশন হচ্ছে কিনা, রিসেপ্টর আছে কিনা বা না, এটাকে বলা হয় অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্ট। তাহলে কোথায় কোথায় ইউজ করা হয়? ইন্ডাকশন অফ লেবার, ইউটেরাইন ইনার্শিয়া, পোস্টপার্টাম হেমোরেজ, ব্রেস্ট এনগর্জমেন্ট আর অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্টে। আচ্ছা, এখন আসো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ইন্ডাকশন অফ লেবার। লেবারে আমরা কিভাবে, কখন দিব, কোন সময় দিবা? লেবারের কয়টা স্টেজ? ম্যাম থার্ড স্টেজে দিব ম্যাম। একেবারে মাইক দিব থার্ড স্টেজে দেয়। ম্যাম থার্ড স্টেজে তো ম্যাম এই রিসেপ্টরগুলো বেশি সেনসিটিভ থাকে, বেশি বেশি সিগন্যাল হয়। Hello, ma'am. হ্যাঁ, Ma'am, first we have to check the degree of dilatation of cervix. Then we have to give this oxytocin. okay. No. Usually we wait 2 weeks, maximum 2 weeks, 1 to 2 weeks করা যেতে পারে after EDD. But nowadays we do not wait for more than 7 days because after EDT the amount of the amniotic fluid will be decreasing. So the labor, if the uterus do not if the labor do not proceed, then you give the drip of the syntocinon, that is oxytocin. So what will happen? Contraction of the fundus, contraction of the body of the uterus, but the relaxation of the cervix will occur. In case of oxytocin, very carefully listen to me. It will ask each and everyone what type of contraction happens in case of oxytocin if you give to the mother during labor. লেবার না লেবারের স্টেজ গুলো ম্যাম কিভাবে ভাগ করছেন? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ।
ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে দেখা যাবে হয়তো একটু সামান্য একটু ইয়ে হয়েছে, হ্যাঁ, রাইপেনিং অফ দা মানে তোমার ইয়েটা শো দেখা যাবে, শো মানে একটু হলে দেখা যায় একটু ব্লিডিং হচ্ছে, সামান্য একটু হলো। তারপরে সেকেন্ড স্টেজে গিয়ে পুরো সার্ভিক্সটা ওপেন হয়ে যেতেছে, হ্যাঁ। তারপরে থার্ড স্টেজ হচ্ছে is the after the third stage means after evacuation of the placenta. Very carefully listen to me. Third stage কাকে বলবো? When the placenta removed from the uterus after delivery of the fetus and the placenta, এটাকে আমরা বলবো থার্ড স্টেজ। ম্যাম তাহলে অক্সিটোসিন আমরা ফার্স্ট স্টেজে দিতেছি। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করা হয়। Each and everyone may be asked this question: which type of contraction occurs after giving the oxytocin? Very carefully listen to me. I am showing you the picture of the uterus, and you can. কারণ এটা তোমরা খুব ভুল করো, পরীক্ষার সময় খুব মেজাজ খারাপ করে এক্সামিনাররা খুবই মানে তোমাদেরকে বকে এই কারণে। দেখি আমার কলমটা গেল কই। Can you see me? Yes ma'am. Can you see the picture? जी मैम। Okay. This is the uterus. This is the fundus. This is body, and this is cervix. Okay. Fundus, body, now the cervix. Oxytocin causes contraction of the fundus, contraction of the body, but relax the cervix. If it contract the cervix, baby will not come out, fetus will not come out. হবে বাইরে আসবে না, কি বলা এখানে একটা সাধারণ বুদ্ধি দিলে এই জিনিসটা তোমরা পরীক্ষার সালে কি করে তোমরা ভুল করে জানি না, ছবি আঁকলে তো বুঝবা, মাথার মধ্যে তো বুদ্ধি থাকে না। বলো কি হোল বডি কন্ট্রাকশন করে, আরে বাবা হোল বডি হোল ইউটেরাস কন্ট্রাক্ট করলে তো বাচ্চা বের হবে না, বাচ্চা তো ভিতরে থেকে যাবে। এই বুদ্ধিটা পরীক্ষার সময় তোমাদের থাকে না। আমি কতবার তোমাদের দাদা তোমার বেচারে আয় রে আল্লাহ যে রাগা রাখছে তোমাদের এক্সটার্নালে। হোল মানে হোল ইউটেরাস যদি কন্ট্রাকশন করে তো লেবার উইল নট প্রসিড, লেবার তো হবেই না। অক্সিটোসিন কজেস contraction of the fundus, contraction of the body of the uterus, but the relaxation of the cervix. আর নালে তো বাইর হবে না, বাচ্চা কি করে বাইর হবে? Same prostaglandin causes this action. খেয়াল করো, listen to me. Same action also done by the prostaglandins. This is the difference. This action is different from the argometrin. আর্গোমেট্রিনের সাথে এই দুইটা ড্রাগের ডিফারেন্স হচ্ছে আর্গোমেট্রিন কজেস কন্ট্রাকশন অফ দ্য হোল ইউটেরাস, বডি, ফান্ডাস এন্ড সার্ভিক্স। সো উই ডু নট গিভ আর্গোমেট্রিন বিফোর দ্য এক্সপালশন অফ দ্য expulsion of the placenta and fetus. দোনোটাই বাচ্চা বের হতে হবে, প্লাসেন্টা বের হতে হবে। এই কোশ্চেনটা খুব জিজ্ঞাসা করা পরীক্ষার সময়। আমি বারবার তোমাদের বলে দিচ্ছি এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখো। এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, তোমরা বলবা যে আফটার ইভাকুয়েশন অফ দা প্লাসেন্টা এন্ড মানে আফটার ডেলিভারি অফ দা ফিটাস এন্ড প্লাসেন্টা, আফটার ইভাকুয়েশন অফ দা প্লাসেন্টা মানে প্লাসেন্টা আউট হওয়ার পরে দিবা। তার মানে হচ্ছে ম্যাম এই যে আর্গুমেন্টটা থার্ড স্টেজে দিব, মানে প্লাসেন্টা আউট হওয়ার পরে দিবা। সোজা কথা মাথার মধ্যে এইটা রাখো যে বলবা, একটা সোজা বাংলায় বলবা যে স্যার যখন ফিটাস বের হয়ে যাবে, যখন প্লাসেন্টা বের হয়ে যাবে, দুইটা বের হয়ে যাওয়ার পর মানে
তোমার ইউটেরাসের মধ্যে আর কিচ্ছু নাই, তখন তুমি দিতে পারবা, বিকজ দিস আর্গুমেন্টিন কজেস কন্ট্রাকশন অফ দ্য হোল uterus. If any remnant of the placenta is remain in the uterus, you cannot give the argometrin. It will causes bleeding to the, it will causes bleeding, and এত ব্লিডিং হতে হতে দেখা যায় যে পেশেন্টস কিন্তু মানে একটা সিনড্রোম ডেভেলপ করে, সেটাকে বলা হয় শিহান সিনড্রোম, পোস্ট পার্টাম পিটুইটারি নেক্রোসিস বলা হয় এটাকে। মানে একটু যদি থেকে যায় প্লাসেন্টা, এই জন্য আফটার ইভ্যাকুয়েশন অফ দ্য প্লাসেন্টা obstetrician must check the placenta is intact or not. অনেক সময় ছিঁড়ে আসলে কেন, যারা গাইনোকোলজিস্ট হবে ভবিষ্যতে তারা শুনো, ছিঁড়ে আসলে তুমি দিতে পারবে না, তোমাকে এটাকে ইভাকুয়েট করতে হবে ইয়ে দিয়ে। এই যে আমরা কি বলি, আমরা বলি না এরকম কাঁচায় নিয়ে আসে না, নারকেল কোড়ায় যেরকম সেরকম করে কোড়ায় নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিচ্ছু তোমরা এটাকে মানে এটাকে তোমার তাহলে সেখানে ব্লিডিং হবে। হ্যাঁ, ব্লিডিং হবে, সোজা কথা। এই জন্য আফটার ইভাকুয়েশন অফ দ্য প্লাসেন্টা obstetrician must check the placenta. ছিঁড়ে টেরে আসছে কিন্তু উপরে অনেক সময় দেখা যায় ছিঁড়ে আসে, তাহলে কিন্তু এটা হবে না, তুমি আর্গুমেন্ট দিতে পারবে না। Can you understand me? After evacuation of the placenta and fetus out or pore, then you give the argometrin. In case of prostaglandin and oxytocin, you can give it in the first stage of the labor before evacuation of the delivery of the fetus and the evacuation of the placenta. দিতে পারো ম্যাম। আর্গুমেন্টিনটা কি তখন ম্যাম ওই যে পোস্টপার্টাম হেমোরেজটা প্রিভেন্ট করার জন্য দেই? কারণ হ্যাঁ, আমরা কিছু না, আর্গুমেন্টিনটা সাধারণত ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য দেয়, আর কিছু না। ম্যাম সেকেন্ড স্টেজ কোনটা বলছিলেন ম্যাম? সেরা এগুলো হচ্ছে গিয়ে যখন বের হয় আর কি। সেকেন্ড স্টেজটা হচ্ছে বাচ্চা যখন ওই যে সার্ভিসটা রিল্যাক্স করে হ্যাঁ সবকিছু বাচ্চা কন্ট্রাকশন হচ্ছে আর কি, এগুলি রিল্যাক্সেশনের উপরে। ফার্স্ট স্টেজে হচ্ছে শো দেখা যায়, সেকেন্ড স্টেজে হচ্ছে যখন তুমি বাচ্চা বাইরেতে থাকবে, থার্ড স্টেজে হচ্ছে গিয়ে তোমার আর কি পুরো প্লাসেন্টা সব বের হয়ে গেল। এইটাই দেখে তোমাদেরকে তো অবস্টেট্রিক্স এর পড়া তোমাদের তো নিচ্ছে না কোনো ক্লাস। এইটা যাতে ভুল না হয় পরীক্ষার সময়, আমি যদি পরীক্ষার সময় দেখি যে তোমরা ভুল করতেছো, আমি কিন্তু তোমাদেরকে ফেল করাই দিব, আমি বলে দিলাম। আমি ফেল করাই দিব তোমাদেরকে যদি এটা ভুল বলো। এইবার তো সব এই ভুলটাই করছে। অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে তোমার বডি এন্ড কন্ট্রাক্ট করবে, এবার সার্ভিসটাকে রিল্যাক্স করে দিচ্ছে। এটার একটা ডোজ হচ্ছে ইনডাকশন দিতেছে, আর আর্গুমেন্টিনটা হচ্ছে ফুলটাকে কন্ট্রাক্ট করতেছে, যার ফলে যখন ফিটাস যাবে আবার রিল্যাক্স হবে, এরকম একটা প্লাসেন্টা সব ফিটাসটা যখন বের হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু রিল্যাক্স করবে, একটু কন্ট্রাকশন একটু রিল্যাক্স করবে। আমরা অনেক ডোজে দিতে পারি অক্সিটোসিন, উই ক্যান গিভ ইট নরমাল ডোজ। এটা বেশি দিলে কিন্তু আবার এটা আবার ক্ষতি। বেশি ডোজ কিন্তু অক্সিটোসিন দেয়া যাবে না। হায়ার ডোজে কি হবে জানো, অক্সিটোসিন যদি আমি নরমাল ডোজে যে খুব বেশি দিয়ে দিই, যেমন 40 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল যদি দেই, দেখা যাবে যে অনেক হোল ইউটেরাস কন্ট্রাকশন করে বসে থাকবে। ভেরি কেয়ারফুলি ইউ মাস্ট গিভ ইট, ভেরি কেয়ারফুলি। হায়ার ডোজ ক্যান কজ এ কন্ট্রাকশন অফ দ্য হোল ইউটেরাস। বুঝাতে পারলাম? জি ম্যাম। অক্সিটোসিনের হায়ার ডোজ হ্যাঁ, মানে তখন সার্ভিক্স সহ কন্ট্রাক্ট করে ফেলবে, একেবারে তখন সার্ভিক্স সহ কন্ট্রাকশন করে ফেলবে। এটা হলো কি, তুমি এটা পেশেন্টকে মাইরাও ফেলতে পারো। ভেরি কেয়ারফুলি ইউ মাস্ট গিভ ইট। এখন ওই যে দেখবে ড্রিপের মধ্যে দেয়, ইউ মাস্ট ক্যালকুলেট ইট, মানে কতক্ষণ পর পর যাবে, কতটুকু যাবে, এটা এভাবে দিবে। এইগুলি হচ্ছে যে ব্যাপার, এগুলি এইটুকুই তোমরা জানলে হবে, এতটুকুই জানো সেটাই তোমাদের বেশি। অনেক সময় বেশি ডোজ কখন দেই, পোস্টপার্টাম হেমোরেজে অনেক সময় দেই, যে সবকিছু আউট হয়ে গেল তখন আমরা বেশি ডোজে দিই। হ্যাঁ, আচ্ছা, এগুলো এইটুকু জানো, এইটুকু বুঝো, এটাই বেশি। এইটুকুই জিজ্ঞাসা করবে, আর কিছু জিজ্ঞাসা করবে না। বুঝাতে পারলাম? জি ম্যাম। হ্যাঁ, আর এর চেয়ে বেশি কিছু আর ধরে না। নেক্সট ক্লাসে একটু আর্গুমেট্রি সম্বন্ধে একটু, এটা না জানলে হবে, আর বেশি কিছু ধরেও কোথায়, আর এইটুকুই ধরে। তোমাদের পরীক্ষার সময় দেখা যাবে অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর আর্গোমেট্রিন, এই তিনটা ডিফারেন্স আসে। দেখো, তিনটা ডিফারেন্স আসে।
বুঝছা এগুলো শিখে নেবে একেবারে when আমি তোমাদেরকে একটা ইয়ে শিখাই দেই if the question is the comes that you differentiate these two drugs or three drugs সাথে সাথে you draw a column and row কলাম করে ফেলবা রো করে ফেলবা তারপরে একটা ওই লিখে ফেলবা এক একটা পয়েন্ট যেটা কোন গ্রুপের ড্রাগ ওইটা কোন গ্রুপের এটা মেকানিজম কি ওটার মেকানিজম কি এটার অ্যাডভার্সেটিভ এটা হয় ওটার হয় না ঠিক এইভাবে অনেক সময় তো অনেক কোশ্চেন দেখা যায় যে জানা থাকে না তখন ঠিক সাথে সাথে এভাবে করে ফেলবা একদম লাইন করে করে এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টসটাই বেশি দিবা কিন্তু দোনো এইভাবে দিয়ে দিয়ে করে যাবা যাক আর বেশি সময় আমি তোমাদের নিতে পারবো না কারণ আমিও একটু ব্যস্ত আছি হ্যাঁ তোমাদের ইয়েটা নিয়ে নিচ্ছি নেক্সট ইয়েতে এইটুকু শিখলেই হবে মোটামুটি আর্গুমেন্টের সঙ্গে আর খুব একটা বেশি আসে না এই তিনটার মধ্যে ডিফারেন্স আসে শিখে নিও তোমরা আমি তোমাদের পার্সেন্টেজটা কল করি প্লিজ হ্যাঁ জি ম্যাম রাকিব আছো নাকি ইয়েস ম্যাম আচ্ছা রোল 3 রোল 4 Yes, ma'am. Minazul Rahman Dippu. roll 5 are you there roll 6 Yes, ma'am. I did not, sir. I did not sir roll 6 who is roll 6